Hello everyone, welcome to my channel. Today my topic of discussion is Break 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 by Lord Alfred Tennyson. লর্ড অ্যালফ্রেড টেনিসনের লেখা একটি কবিতা ব্রেক ব্রেক ব্রেক। এটি নিয়ে আজ আমি আলোচনা করব। সমস্ত কবিতাটা বাংলায় এক্সপ্লেন করব, ইংলিশ এবং বাংলায় উভয় ভাষায় এক্সপ্লেন করব। তারপর এর উপর যেসব এমসিকিউ পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো আমি আমার আলাদা একটা ভিডিওতে দিয়েছিলাম। প্রোসের উপর একটা সম্পূর্ণ ভিডিও বানিয়েছিলাম এমসিকিউ এর এবং একটা পোয়েমের উপর। তারপর একটি পিডিএফও তৈরি করেছিলাম। সবগুলোই আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজ বিশেষ করে আলোচনা করব ব্রেক 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 কবিতাটা, ইংলিশ এবং বাংলা এক্সপ্লানেশন। এর সঙ্গে শুধুমাত্র এই কবিতা থেকে যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো নিয়ে একবার আলোচনা। চলো শুরু করা যাক। ব্রেক 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 বাই লর্ড অ্যালফ্রেড টেনিসন। সবার আগে বলি যে এই কবিতাটা হচ্ছে একটি এলিজি। পোয়েম ইজ অ্যান এলিজি। হোয়াট ইজ অ্যান এলিজি? এলিজি ব্যাপারটা কি? তার নিচে দেখো ডেফিনিশনটা আমি দিয়েছি। আ পোয়েম অর সং দ্যাট এক্সপ্রেসেস স্যাডনেস স্পেশালি ফর সামবডি হু হ্যাজ ডায়েড। এটি এমন একটি কবিতা যেটা দুঃখ প্রকাশ করার জন্য লেখা হয় বা বলা হয়। বিশেষ করে কোনো প্রিয় ব্যক্তি, কোনো যদি কাছের কোনো ব্যক্তি মারা যান, তার মৃত্যুতে যে শোক প্রকাশ করা হয়, বিশেষ করে সেই শোক প্রকাশের কবিতা এলিজি। তাহলে ব্রেক 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 এটা লর্ড অ্যালফ্রেড টেনিসনের লেখা একটা এলিজি। The poem describes Tennyson's feelings of loss after Arthur Henry Hallam's untimely death. এই কবিতা ডিসক্রাইব করছে টেনিসনের মনের ভাব। কেমন মনের ভাব? না, আফটার আর্থার হেনরি হালামস আনটাইমলি ডেথ, তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হালাম তিনি অসময়ে মারা যান। তার মৃত্যুর ক্ষোভ প্রকাশ করার জন্য এই কবিতাটা তিনি লিখেছেন। তার মনের অবস্থাটা প্রকাশ পাচ্ছে এই কবিতার মাধ্যমে। একটু ব্যাকগ্রাউন্ড আমরা জানবো। হু ইজ আর্থার হেনরি হালাম? আর্থার হেনরি হালাম ছিলেন ওনার ফ্রেন্ড, ওনার বন্ধু। Arthur Henry Hallam, born February 1st, 1811, London, England, died September 15, 1833. তারা বুঝতে পারছো যে 1811 সালে জন্ম আর 1833 সালে মৃত্যু। খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, অসময়ে মৃত্যু। Was an English essayist and poet. ইনি একজন ইংলিশ এসেইস্ট ছিলেন, এসে লিখতেন এবং কবিতা লিখতেন। Who died before his কনসিডারেবল ট্যালেন্ট ডেভেলপড। ওনার ট্যালেন্ট পুরোপুরি ডেভেলপড হওয়ার আগেই উনি পৃথিবী থেকে চলে গেছেন। অর্থাৎ খুবই ট্যালেন্টেড কবি ছিলেন। যে কটা কবিতা লিখেছিলেন তাতেই ওনার ট্যালেন্ট প্রকাশ পেয়েছিল, কিন্তু খুব অসময়ে অল্প বয়সে মৃত্যুবরণ করেন। হি ইজ রিমেম্বার্ড প্রিন্সিপালি অ্যাজ আ ফ্রেন্ড অফ অ্যালফ্রেড টেনিসন। অ্যালফ্রেড টেনিসনের বন্ধু হিসাবে উনি পরিচিত। তার কারণ হচ্ছে যে অ্যালফ্রেড টেনিসন কমেমোরেটেড ইন টেনিসনস এলেজি ইন মেমোরিয়াম। টেনিসন একটি কবিতা লিখেছেন বা কবিতার সংকলন বলতে পারি লিখেছেন ইন মেমোরিয়াম। এই ইন মেমোরিয়ামে আর্থার হেনরি হালামকে নিয়ে কবিতা আছে, তার মৃত্যুতে শোক প্রকাশ নিয়ে কবিতা আছে। যাই হোক, আজকের যে কবিতাটা ব্রেক ব্রেক ব্রেক, এটাও ওনার বন্ধু আর্থার হেনরি হালামকে নিয়ে লেখা, ওনার মৃত্যুতে শোক প্রকাশ করা নিয়ে লেখা। Hallam was the son of English historian Henry Hallam. He met Tennyson at Trinity College. ট্রিনিটি কলেজে পরিচয় হয়, অর্থাৎ কলেজ ফ্রেন্ড বলা যেতে পারে। কেমব্রিজের ট্রিনিটি কলেজে 1828 সালে তাদের পরিচয় হয়। Where they joined other artistically and politically progressive students. সেখানে অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে পরিচয় হয় যারা শিল্পকলার দিক দিয়ে, যারা রাজনীতির দিক দিয়ে অনেকটা আধুনিক, অনেকটা প্রোগ্রেসিভ। ইন দ্য ক্লাব কল দ্য অ্যাপোসল। দ্য অ্যাপোসল বলে একটি ক্লাব ছিল, সেই ক্লাবের তারা সদস্য হয়। তো যাই হোক, আমরা কিছুটা অনেকটাই বুঝতে পারলাম যে অ্যালফ্রেড টেনিসন মৃত্যু নিয়ে কবিতা লিখছে। তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হালামের মৃত্যুতে শোক প্রকাশ করে কবিতা লিখছেন, এবং হালাম যে তার কতটা কাছের মানুষ ছিল সেটা বুঝতে পারছি যে কলেজে, ট্রিনিটি কলেজে অ্যাপোসল ক্লাবের একটি তারা মেম্বার ছিল এবং তাদের মধ্যেও খুব ভালো বন্ধুত্ব ছিল। তার মৃত্যুতে লেখা কবিতা। এবার আমরা চলে যাচ্ছি কবিতায়। ব্রেক ব্রেক ব্রেক। On thy cold grey stone, O sea,
অন দ্য কোল্ড গ্রে স্টোন ও সি, সমুদ্রকে কবি বলছেন যে ব্রেক ব্রেক ব্রেক, ভাঙো ভাঙো। কি ভাঙবে? সমুদ্রের ঢেউটা ভাঙবে মানে আছড়ে পড়বে। কোথায় আছড়ে পড়বে? অন দাই মানে ইয়োর কোল্ড গ্রে সি, অর্থাৎ তোমার যে সমুদ্রের যে জল, এটা ঠান্ডা, এবং এই জলের শেষে যেখানে তীর, সেই তীরে রয়েছে পাথর। এই পাথরগুলো হচ্ছে গ্রে কালার, এই পাথরগুলো হচ্ছে ঠান্ডা, এবং এর উপর তুমি এসে আছড়ে পড়ো। অর্থাৎ তুমি ঢেউ আছড়ে পড়ে তোমার মনের ভাব প্রকাশ করো। অর্থাৎ কবির মনে যে দুঃখ রয়েছে, সেই দুঃখটা উনি কিভাবে প্রকাশ করবেন সেটা উনি বুঝতে পারছেন না, তাই সমুদ্রের দিকে তাকিয়ে ঢেউকে বলছে হ্যাঁ তুমি আছড়ে পড়ো। যেন ওনার মনে হচ্ছে যে পরের লাইনে যেটা বলছে, থার্ড লাইনে, অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি, and I would that my tongue could utter, আর আমার মনে হচ্ছে আমার টাং, আমার জিভটাও যদি আটার করতে পারতো। আটার মানে হচ্ছে উচ্চারণ করা। আমার জিভটাও যদি উচ্চারণ করতে পারতো। কি উচ্চারণ করবে? অর্থাৎ তার মনের যে ভাব, মাই টাং কুড আটার, আমার জীবও যদি, মানে এখানে বলতে চাইছে উনি যদি বলতে পারতেন, কি বলতে পারতেন? দ্য থটস, যেসব ধারণা চিন্তা ওনার মনে রয়েছে, দ্যাট অ্যারাইজ ইন মি, আমার মনে যেসব চিন্তা, আমার মনে যেসব ধারণা, আমার মনে যেসব দুঃখ, সেটা যদি আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারতাম খুব ভালো হতো। অন্তত সমুদ্র তুমি তুমি প্রকাশ করো তোমার যে যন্ত্রণা, তোমার যে দুঃখ, সেটা ঢেউয়ের আকারে সমুদ্রের তীরে এসে আছড়ে দাও পাথরগুলোর উপর। ফার্স্ট স্ট্যান্ডায় কবি এই কথাই বলছে। তাহলে ঢেউগুলোকে সমুদ্রের তীরে পাথরের উপর আছড়ে পড়তে দেখে, কোল্ড গ্রে স্টোন, এই ঠান্ডা পাথর, গ্রে কালারের পাথর, এর উপর আছড়ে পড়তে দেখে ওনার মনে হলো আমার মনের ভাবটা যদি আমি এরকম বার করে দিতে পারতাম। কিন্তু উনি ওনার মনের ভাব বার করতে পারছেন না। আর্থার হেনরি হালমের মৃত্যুতে ওনার যে দুঃখ, সেই দুঃখ উনি প্রকাশ করতে পারছেন না। নেক্সট স্ট্যান্ডায় চলে যাব। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়। এখানে কি হচ্ছে, সমুদ্রের দিকে তাকিয়ে ওনার চোখে পড়লো একটা দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে ফিশারম্যানস বয়, যে জেলের ছেলে, অর্থাৎ মাছ ধরা, সমুদ্রের তীরে যারা মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত, অর্থাৎ জেলে, একজন ফিশারম্যানের ছেলে, তাকে দেখতে পাচ্ছে। দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, সে তার বোনের সঙ্গে খেলছে, চিৎকার করছে। সমুদ্রের ওখানে একটা দিকে তার চোখ পড়লো, একটি জেলের ছেলে, সে তার বোনের সঙ্গে খেলছে, চিৎকার করছে। অর্থাৎ এই দৃশ্যটা দেখে কি বোঝা যাচ্ছে, ছেলেটি খুব খুশি, খুব আনন্দিত, এবং সে সমুদ্রকে অন্যভাবে উপভোগ করছে। কবি সমুদ্রকে দেখে ওনার মনে দুঃখ উদয় হচ্ছে বন্ধুর প্রতি। ঢেউগুলোকে দেখে ওনার মনে হচ্ছে আমার দুঃখটা যদি এইভাবে আমি আছড়ে দিতে পারতাম। সেই একই সময়ে আবার সমুদ্রটাকে কবি যেভাবে দেখছেন, ওই জেলের ছেলেটি কিন্তু অন্যভাবে দেখছে। সে কিন্তু তার বোনের সঙ্গে খেলছে, আনন্দ করছে, চিৎকার করছে। তো এই দৃশ্যটা দেখে কবির ভালো লাগছে, আবার হিংসা হচ্ছে। কেন হিংসা হচ্ছে? তার কারণ উনি ছেলেটির মতো সমুদ্রের দেখে ওইভাবে রিয়াক্ট করতে পারছেন না, খুশি হতে পারছেন না, সেই জন্য। তারপর, ও ওয়েল ফর দ্য সেলার্স ল্যাড। ও ওয়েল ফর দ্য সেলার্স ল্যাড। সেলার্স ল্যাড মানে সেলার্স, নাবিক, জাহাজ চালায়। সেলার, ল্যাড মানে অল্প বয়স্ক ছেলে, ছোকরা, ছেলে, ছড়া, মানে বয়, বালক। এই যে ইংলিশে এক একটা শব্দের বিভিন্ন স্তর রয়েছে। যেমন বাংলায় বালক, ছেলে, ছোকরা, ছোঁড়া, মানে কোনোটা শুদ্ধ ভাষায় রয়েছে, কোনোটা আবার চলতি ভাষায় রয়েছে। বাংলায় যেমন রয়েছে বালক, ছেলে, ছোকরা, ছোঁড়া, এরকম ইংলিশেও আছে বয়, ল্যাড। এই ল্যাডটা কথ্য গ্রাম্য ভাষায়, যাকে আমরা বাংলায় বলি ছোকরা, ছোড়া, ছেলে, ছোকরা, এই যে কথাগুলো বলে থাকি। ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড, ওই যে নাবিক ছেলেটি, যে জাহাজ চালায় বা নৌকা, যেখানে বোঝাচ্ছে বোট বোঝাচ্ছে, চালায়। দ্যাট হি সিংস ইন হিজ বোট, ও গান করছে, হি সিংস ইন হিজ বোট অন দ্য বে। বে মানে উপসাগর, ছোট সমুদ্র, অর্থাৎ সমুদ্রের মধ্যে যে অপেক্ষাকৃত ছোট হয় তাকে বলে বে। যাই হোক, বেতে সে নৌকা চালাচ্ছে। দুটো দৃশ্য। দ্য পোয়েট can see two sides. On the one hand, a fisherman's boy is enjoying the sea, he's playing with his sister. On the other hand, at some other place, he can see a sailor lad, a sailor boy, and he is singing while sailing the boat.
অন দ্য বে, বের উপর বোট বা নৌকা, জাহাজ যাই হোক না কেন সেটা চালানোর সময় সে গান করতে করতে চালাচ্ছে। এটাও একটা সুন্দর দৃশ্য। তাহলে কবি কেন পারছেন না উপভোগ করতে সমুদ্রকে এইভাবে? ছেলেটি তো বেশ, ফিশারম্যানের ছেলেটিও উপভোগ করছে, আবার সেলার্স লাট উপভোগ করছে। তো এদের দুজনকে দেখে ওনারও মনে হচ্ছে আমিও তো এরকম করতে পারতাম, বাট উনি পারছেন না। ওয়াই? Poet is not able to enjoy the beautiful sight of the seas. He is not able to enjoy the sea. Rather, he is feeling sad. Why? Because he is suffering from the bereavement that caused on the death of his friend, his beloved friend, his bosom friend, ওনার খুবই অন্তরঙ্গ বন্ধু আর্থার হেনরি হালম। নেক্সট স্ট্যান্জা আমরা চলে যাব, দুটো স্ট্যান্জা হয়ে গেল। তাহলে এই যে দুটো সুন্দর দৃশ্য ওনার মনে কিন্তু একটা কন্ট্রাস্ট তৈরি করেছে। কন্ট্রাস্ট কি? যে ওনার মনের অবস্থা দুঃখজনক, তাদের মনের অবস্থা আনন্দজনক। নেক্সট স্ট্যান্জা, and the stately ships go on. স্টেটলি শিপস মানে একটা বেশ সুন্দর জাহাজ, বেশ বড় জাঁকালো একটা জাহাজ, গো অন চলে যাচ্ছে, টু দেয়ার হ্যাভেন আন্ডার দ্য হিল। হ্যাভেন মানে শেল্টার। তাহলে স্টেটলি শিপ কথাটার অর্থ হচ্ছে জাঁকালো, জাঁক জমকপূর্ণ, বেশ একটা বড় সাইজের জাহাজ, গো অন চলে যাচ্ছে তার সামনে দিয়ে। কোথায় যাচ্ছে? টু দেয়ার স্টেটলি শিপস, অর্থাৎ অনেকগুলো জাহাজ হয়ে যাচ্ছে। স্টেটলি শিপস গো অন টু দেয়ার হ্যাভেন, তাদের শেল্টার মানে আশ্রয়তে। এখানে বন্দর বোঝাচ্ছে, জাহাজের আশ্রয় মানে তো পোতাশ্রয়, বন্দর হ্যাভেন। আন্ডার দ্য হিল, যেটা পাহাড়ের নিচে, অর্থাৎ যেখানে পোতাশ্রয় ওখানে চতুর্দিকে পাহাড় আছে। আন্ডার দ্য হিল টু দেয়ার হ্যাভেন, সুন্দর ভালো জাহাজগুলো চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। But oh, for the touch of a vanished hand. Oh, for the touch of a vanished hand and the sound of a voice that is still. কিন্তু ওনার দুঃখ হচ্ছে কি নিয়ে? ফর দ্য টাচ অফ এ ভ্যানিশড হ্যান্ড, একটা হাতের টাচ উনি আর পাচ্ছেন না, যে হাতটা এখন ভ্যানিশড হয়ে গেছে। অর্থাৎ ভ্যানিশড হ্যান্ড মানে কার হ্যান্ড? ওনার বন্ধু আর্থার হেনরি হালামের হ্যান্ড। তাহলে ও টাচ ফর আ ভ্যানিশড হ্যান্ড, অর্থাৎ যে হাতটা ওনার বন্ধুর ছিল সেই হাতের টাচ উনি আর এখন পাচ্ছেন না বা পাবেন না, সেই নিয়ে উনি দুঃখ প্রকাশ করছেন। ভ্যানিশড হ্যান্ড মানে যে হাত আর নেই, ভ্যানিশ মানে উধাও হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, চলে যাওয়া। ফর দ্য টাচ অফ এ ভ্যানিশ হ্যান্ড, এখন তার ইচ্ছা হচ্ছে তার বন্ধুর হাতটা স্পর্শ করার, বাট তিনি পারছেন না। অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস দ্যাট ইজ স্টিল, বা শুনতে পাচ্ছেন না তার বন্ধুর আওয়াজ, তার বন্ধুর কথা, যেটা এখন স্টিল, যেটা এখন স্থির হয়ে গেছে, অর্থাৎ তার বন্ধু মারা গেছে। তাহলে জাহাজটা যেতে দেখছে, জাহাজের একটা গন্তব্যস্থল আছে, সেখানে সে চলে যাচ্ছে, সুন্দর একটা দৃশ্য। কিন্তু ওনার মন সেই দৃশ্যটা দেখে আনন্দিত হতে পারছেন না, কারণ উনি মিস করছেন ওনার বন্ধুর হাতকে, উনি মিস করছেন ওনার বন্ধুর কণ্ঠস্বরকে। নেক্সট স্ট্যান্জা, ব্রেক 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 at the foot of thy crags, O sea. আবার একই কথা বলছেন যে সমুদ্র তুমি আছড়ে পড়ো। কোথায় আছড়ে পড়বে? অ্যাট দ্য ফুট অফ দ্য ক্র্যাগ। ক্র্যাগ মানে পাহাড়ের পাথর বা পাহাড়, বা যেখানে জলটা এসে আছড়ে পড়ছে ওখানে পাথর আছে, এবং পাথরের সঙ্গে সঙ্গে যেটা উঁচু রক আছে, পাহাড়ের কাছে আর কি সমুদ্রটা রক আছে, সেটাকেই বলছে ক্র্যাগ। ক্র্যাগের মানে রকের তলদেশ, পাহাড়ের তলদেশ, নিচু দেশ, ওখানটায় জল এসে আছড়ে পড়ছে, এটা এই জায়গাটাকে বলা হচ্ছে ক্র্যাগ। তাহলে at the foot of the crag, O sea, তোমার পাহাড়ের, তোমার পাথরের রকের তলদেশে এসে আছড়ে পড়ো। But the tender grace of the day of a day that is dead, কিন্তু সেই সুন্দর দিন, টেন্ডার মানে কোমল, গ্রেস অফ আ ডে এখানে কোমল সুন্দর একটা দিন, সুমধুর দিন, সেই সুমধুর দিন দ্যাট ইজ ডেড, যেটা আর নেই। কোন সুমধুর দিন? যে সুমধুর দিনগুলো উনি কাটিয়েছিলেন ওনার বন্ধুর সঙ্গে কলেজে, তাহলে ট্রিনিটি কলেজে। while he was pursuing his education at Trinity College, he had friendship with Arthur Henry Hallam and he enjoyed beautiful days, he had beautiful memories. So কি হচ্ছে? So now he is missing him. So but the tender grace of a day that is dead, the days are no more, because on the death of his friend the days have gone forever, will never come back to me. এই দিনগুলো কিন্তু আর আমার কাছে ফিরবে না, আমার বন্ধুর সঙ্গে কাটানো দিনগুলো
কলেজের দিনগুলো, মেমোরেবল ডেগুলো, দ্য মেমোরেবল ডেজ উইল নট কাম ব্যাক। সো হি ইজ এক্সপ্রেসিং হিজ সরো, হি হ্যাজ বিকাম নস্টালজিক, নস্টালজিক হয়ে পড়েছেন। নস্টালজিক শব্দটার অর্থ হচ্ছে পুরাতন জিনিসের প্রতি বা ছেড়ে আসা জিনিসের প্রতি টান। যেমন তোমরা মাধ্যমিক বা এইচএস যেসব স্কুল থেকে দিয়ে কলেজে ভর্তি হয়েছো, এখন সেই সব স্কুলের কথা তোমাদের মনে পড়ে, বা স্কুলের পাশ দিয়ে গেলে মনে হয় একবার ঢুকি। এই যে টান পুরাতন জিনিসের প্রতি, একে বলা হয় নস্টালজিক। সো দ্য পোয়েট ফিলিং নস্টালজিক when he remember his friends company, how he has spent his days with his friends, especially Arthur Henry Hallam, and he is also recalling his college days. So beautiful sights around him is not able to give him happiness. He is not able to enjoy because he is suffering from the pang of life. He is suffering from the pain of life, and this suffering has been caused by the death of his friend Arthur Henry Hallam. এই হচ্ছে সমস্ত কবিতার বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম, এখন আরো একবার আলোচনা করব। যেহেতু তোমরা কবিতাটা এইমাত্র বুঝলে, এখন কোশ্চেন আনসারগুলো বুঝতে আরো সুবিধা হবে। এবং আমাকে অনেকে কমেন্ট, বেশ কিছু জন আমাকে কমেন্টে বলেছে যে স্যার মাল্টিপল চয়েসের অপশনগুলো এটা কেন, সি এর জায়গায় ডিটাতে হলে ভালো হতো, এর জায়গায় বিটাতে হলে ভালো হতো। কারণ আমি আগেও বলেছি যে এমসিকিউ গুলো চারটের মধ্যে দুটো অপশন সবসময় খুব কাছাকাছি থাকবে। বোঝা মুশকিল হবে যে কোনটা ঠিক হবে। এটা নিয়ে কনফিউশন হতে পারে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে। তবে পোয়েমটা যদি বা প্রোজটা যদি আমরা খুব ভালো করে বুঝে থাকি, তাহলে আমরা ধরতে পারবো। তো সেই জন্য আমি এই কোয়েশ্চেনগুলো আরো একবার তোমাদের সামনে স্ক্রিনে আনছি, যেহেতু কবিতাটা তোমরা এইমাত্র পড়লে, যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্পিকার উইশ হি কুড ডু উইথ হিজ টাং? স্পিকার তার জিভ দিয়ে, তার মুখ দিয়ে উনি কি করতে চাইছেন? আনসারটা দেখো, সি, আটার হিজ থট। হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু কনভে থ্রু হিজ ওয়ার্ডস? উনি কি প্রকাশ করতে চাইছেন? কমপ্লেক্স থটস অ্যান্ড ফিলিংস। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট দ্য সি টু কন্টিনিউ ডুইং অ্যাগেনস্ট স্টোন? সমুদ্রকে বারবার কি করতে বলছেন? ব্রেক ভাঙতে বলছেন। Why does the speaker consider the sea's action powerful? কেন মনে করছেন সমুদ্রের কাজটা পাওয়ারফুল? Because they are relentless and strong. What is the primary emotional state of the speaker conveyed in the first stanza? Sadness. What word best describes the sea in relation to the stones? Cold. What is the speaker struggling with in the first stanza? First stanza তে উনি কি নিয়ে স্ট্রাগল করছেন? উনি স্ট্রাগল করছেন এক্সপ্রেসিং হিজ থটস অ্যান্ড ফিলিংস, মনের ভাব কিভাবে প্রকাশ করবেন সেই নিয়ে স্ট্রাগল করছেন। টেন্ডার গ্রেস অফ আ ডে দ্যাট ইজ ডেড। হোয়াট ইজ দ্য পোয়েমস টাইটেল? পোয়েমের টাইটেলটা কি? ধরো এই লাইনটা তুলে দিয়ে বললে এই কবিতার টাইটেল কি? তোমরা 3টা কবিতা পড়েছো, তাহলে লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এটা হবে ব্রেক ব্রেক ব্রেক। নেক্সট, দ্য স্পিকার অ্যাড্রেসেস হুইচ এলিমেন্ট অফ নেচার ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? প্রথম স্ট্যান্জাতে প্রকৃতির কোন জিনিসকে উনি সম্বোধন করেছেন? ওয়েভস। হোয়াট কালার আর দ্য স্টোনস মেনশনড ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? গ্রে। স্টোনের কালার গ্রে বলা হয়েছে। হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট হিজ এবিলিটি টু আর্টিকুলেট হিজ থটস? পেসিমিস্টিক অ্যান্ড আনশিওর। উনি ওনার থটটা প্রকাশ করতে পারবেন বলে ওনার মনে হচ্ছে না, তাই পেসিমিস্টিক অ্যান্ড আনশিওর। The waves breaking against the stones represent the speaker's emotional turmoil. এই টার্ময়েল কথাটা মানে হচ্ছে আন্দোলন, মনের আন্দোলন। What does the speaker find challenging about expressing his thoughts? কোনটা ওনার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? The complexity of his emotion. ওনার ইমোশনটা, আবেগটা এতটাই কমপ্লেক্স, এটাই প্রকাশ করা ওনার কাছে চ্যালেঞ্জিং। What adjective is used to describe the sea's stones? Cold. What emotion does the speaker associate with the sea's actions? Gloominess. Why does the speaker feel unable to utter his thought? He cannot find the right words. The speaker's mood in the first stanza is melancholy. Melancholy মানে খুবই করুণ, দুঃখিত। The speaker addresses the waves directly because উনি directly waves দেরকে অ্যাড্রেস করছেন কারণ, অপশন সি, he is feeling lonely and isolated.
The speaker's wish that his tongue could utter the thoughts that are haunting him suggests that he is struggling to find words to express his emotion. The speaker's use of the word see in the first stanza is significant because চারটে তিনটে অপশন দেওয়া রয়েছে, তিনটে অপশনই হবে, তাই অপশন হবে অল অফ দ্য অ্যাবভ, বি একটা। The speaker compares himself to the fisherman's boy and the sailor's lad because are all experiencing the sea differently than he is. The repetition of the phrase "oh well" in the second stanza is an example of anaphora. The juxtaposition of the fisherman boy and the sailor's lad in the second stanza creates a sense of contrast. Fisherman boy এবং sailor's lad এর যে উল্লেখ রয়েছে, এই দুটো পাশাপাশি যে তাদের দেখানো হয়েছে, এটা তার মধ্যে, কবির মধ্যে কি ফিলিংস সৃষ্টি করছে, তার মধ্যে কেমন একটা ফিলিং আনছে। কন্ট্রাস্ট, সিমিলারিটি, হারমোনি, পিস। পিস তো নেই, কারণ তাদের মতো সে আনন্দ করতে পারছে না, শান্তি নেই। হারমোনিও নেই, সিমিলারিটিও নেই, কারণ তাদের পরিস্থিতি আলাদা, কবির পরিস্থিতি আলাদা। এটা হবে কন্ট্রাস্ট। দ্য থার্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম ব্রেক 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 centers around the speaker's observation of what majestic ships sailing. What feeling do the stately ships mentioned in the third stanza of break 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 create in the poet's mind? The stately shipটা পোয়েটের মনে কি ফিলিং এনে দিচ্ছে? A sense of isolation. What is the destination of the stately ships mentioned in the poem, mentioned in the stanza? Under the hill. 10. What does the speaker yearn for in the third stanza? Third stanzaতে কবি কি ইয়ার্ন করছেন? ইয়ার্ন মানে আকাঙ্ক্ষা করা। আনসারটা হবে ডি, দ্য টাচ অফ এ ভ্যানিশড হ্যান্ড। What is the speaker's emotional state in relation to the stately ships? স্টেটলি শিপের ক্ষেত্রে দেখার পর ওনার ইমোশনাল স্টেটটা কেমন হয়? এটা এন ভাই, হিংসা হচ্ছে। How does the speaker describe the ship's destination? শিপের গন্তব্যস্থলটাকে কি হিসেবে ডিসক্রাইব করেছেন? সি এর আনসারটা হবে a heaven under the hill. What does the speaker miss in terms of the vanished hand? vanished hand এর জায়গায় উনি কি মিস করছেন? তার টাচটা মিস করছেন। vanished hand এর কি মিস করছেন? তার টাচটা মিস করছেন। What memory is the speaker struggling with in the third stanza? আনসারটা হবে the touch of a vanished hand. এই মেমোরিটাই নিয়ে উনি স্ট্রাগল করছেন। What is the main emotion conveyed in the third stanza regarding the vanished hand and voice? আনসারটা হবে regret. What contrast is presented in the third stanza of the poem? The sea's power and the ship's vulnerability. The phrase heaven under the hill suggests what kind of location? It is an underground place. What does the phrase vanished hand imply about the person to whom it belongs to? vanished hand কি ইমপ্লাই করছে, কি ইঙ্গিত দিচ্ছে? এটা ইঙ্গিত দিচ্ছে যে তার বন্ধু, যার vanished hand এর কথা বলা হচ্ছে, সে মারা গেছে, ডিসিজড। What does the phrase voice that is still suggest about the person's voice? It is silent now. The phrase oh well for the touch of a vanished hand suggests a sense of nostalgia or loss. Nostalgia একটু আগে যেটা বললাম, পুরাতন বা ফেলে আসা স্মৃতির প্রতি টান। The repetition of the word go in the third stanza is an example of anaphora. The speaker's description of the ships as stately suggests that the ships are all of the above. The speaker's wish that the ships could take him away suggests that the speaker is all of the above, lonely, lost, hopeful. What is the opening line of the fourth stanza? Break, break, break. How does the repetition of break, 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 break in the fourth stanza contribute to the poem's impact? Answer to C, it emphasizes the speaker's grief. In the fourth stanza, what is the speaker addressing directly with the words break, break, break? কাকে অ্যাড্রেস করছে? The sea. What does the speaker refer to as the tender grace? A specific day from the past. What kind of day is the speaker lamenting the loss of? A peaceful day.
What happened to the tender grace of a day that is dead? It was lost forever. What does this speaker mean by will never come back to me? The day will never happen again. What is the final message conveyed by the fourth stanza? Past can never be recaptured. যাই হোক, আমার নেক্সট ভিডিও হবে আফটারওয়ার্ডস উপর বাই টমাস হার্ডি। ফলো করো, নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। ওখানেও আমি বাংলা এক্সপ্লেন করব এবং কোয়েশ্চেন আনসারগুলো এমসিকিউগুলো আলোচনা করব। আজ এতটা। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।